দুর্নীতি এবং অভিযোগের দায়ে মধ্যরাতে এনসিপি নেতা সার্জিস আলম গ্রেপ্তার হয়েছেন। এইদিকে সকালেই ভয়ঙ্কর ঘোষণা সেনাপ্রধানের। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। জন্ম থেকেই জিনিয়াস, মানে জন্মটা ছাত্রলীগের হাত ধরে, তো এখানে একটু বেশি জিনিয়াস হয়ে গেছে। যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সার্জিস আলমের বিরুদ্ধে। জালিয়াতি করতে গিয়া সর্বোচ্চ জালিয়াতিটা করে ফেলছে সার্জিস আলম, আর এর কারণেই তার বিরুদ্ধে দুদকের ইনভেস্টিগেশন হতে পারে। কারণ নির্বাচন কমিশনে যে হলফনামা দিছে সেইখানে ভাতিজা কট খেয়ে গেছে। সার্জিস আলমের হলফনামায় বলা সম্পদ এবং আয়কর রিটার্নে দেখানো সম্পদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। অর্থাৎ ভুলভাল তথ্য তিনি নির্বাচনী হলফনামায় দিয়েছেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির বাসুরগুলা তাদের হলফনামা দেখিয়েছে। টুকাই ছেঁচড়া কুলারা কিভাবে অর্থ চুরি করেছে আপনারা কি বুঝতে পারছেন? সার্জিস আলম পঞ্চগড়ে যাইতো লোকাল ট্রেনে করে। একে আমি ব্যক্তিগতভাবে চিনি। হুসাইন সাদ্দাম ছাত্রলীগের প্রেসিডেন্ট, তার গাড়ির পিছে পিছে ঘুরতো, টাকার জন্য ঘুরতো। কিভাবে টাকা দেবে সাদ্দাম হুসাইন, এরপর সেই টাকা নিয়ে এসে পঞ্চগড়ে যাবে ফ্যামিলির সাথে ঈদ করবে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সব একটা দলের দিকে ঝুঁকে গেছে। এটা তো মারাত্মক একটা অভিযোগ। হাসিনা বিরোধী আন্দোলনের দুই প্রধান শক্তি, সেই শক্তির মধ্যে এমন মতো দর্শক, কদিন আগে মানে গত বছরের শেষ দিন 31শে ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হওয়ার সময় তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি হস্তান্তর করেছিলেন। সেই চিঠির মোদ্দা কথাই যেটা ভাষা ছিল সেটা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে আগামীতে খালেদা জিয়া যেমন ভারতের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রেখে কাজ করেছেন, তেমনি তারেক রহমানের নেতৃত্বে আগামীতে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক তৈরি হবে, সেটাই মোদ্দা কথা ছিল। তার মানে ভারতের পক্ষ থেকে এক ধরনের মানে অলিখিতভাবে তারেক রহমানই যে পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন এই ব্যাপারটা বলা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দর্শক, সম্প্রতি এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ উঠেছে। হলফনামায় তিনি তার যে সম্পদের কথা বলেছেন, আয়কর রিটার্নে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে তার 3 গুণেরও বেশি সম্পদ। এই পার্থক্যের কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে সেই ব্যাপারে তিনি সংবাদ সম্মেলন করে বলার চেষ্টা করেছেন যে নির্বাচন কমিশনের যে নিয়ম সেই নিয়ম তিনি মেনেছেন এবং কাগজ শর্ট থাকার পরে চাহিদা মাত্র সব কিছু নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে। অথচ দৈনিক যুগান্তর গতকালকে ফলাও করে প্রচার করেছিল যে তার হলফনামায় অসঙ্গতি দেখা গেছে এবং সেই অসঙ্গতিটা অনেক বড় অসঙ্গতি। আজকে সার্জিস আলম তার উত্তরে বলার চেষ্টা করেছেন যে আওয়ামী ফ্যাসিস্টের কিছু লোক তার বিরুদ্ধে প্রোপাগান্ডা করছে। অর্থাৎ দৈনিক যুগান্তরকেও তিনি আওয়ামী ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দিয়েছেন। যে যুগান্তর এবং তাদের টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন গত 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতন এবং তার আগে আন্দোলন, এই আন্দোলনে অনেক বড় ভূমিকা পালন করেছিল, ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল, সেই প্রতিষ্ঠানকেই এখন আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর হয়ে যেতে হচ্ছে। এছাড়া সার্জিস আলমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের নেতা ছিলেন এবং আরও বড় অভিযোগ সম্প্রতি উঠেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি ভারতে পালিয়ে গেছেন এবং তাকে পালাতে সহযোগিতা করেছেন যারা, তার মধ্যে অন্যতম নাকি এই সার্জিস আলম। সেটাও তিনি অস্বীকার করেছেন, বলেছেন যে আওয়ামী ফ্যাসিস্টদের প্রোপাগান্ডা এগুলো। সব মিলিয়ে সার্জিস আলম কি বলার চেষ্টা করলেন চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিউজ। দর্শক, বলছিলাম এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে একগাদা অভিযোগ এবং সব অভিযোগেরই যুক্তি খণ্ডন করেছেন, করে যারা তার নামে এই ধরনের অভিযোগ করছে তাদেরকে আওয়ামী ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন। ইত্তেফাকের শিরোনামটা দেখুন। ইত্তেফাকের শিরোনামে বলা হচ্ছে, ছাত্রলীগের কমিটিতে আমার কখনো কোনো পদবি ছিল না। সার্জিস আলম তিনি বলছেন ছাত্রলীগের কমিটিতে কোনো পদবি ছিল না, কিন্তু তিনি এটা বলছেন না যে তিনি ছাত্রলীগ করতেন না, পদপদবিতে তিনি ছিলেন না। এই তথ্য বোধহয় সঠিক হতেও পারে। কি বলছেন তিনি একটু জেনে দেখি ভিতরে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, ছাত্রলীগের কোনো কমিটিতে তার কখনো কোনো পদপদবি ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ব্যবহার করে এ সংক্রান্ত যে প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি দাবি করেছেন। পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড বানিয়ে যারা বলছে আমি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হয়ে ঈদ শুভেচ্ছা জানাতাম, বাস্তবে জীবনে কোনো পর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, কোনো কমিটিতেই আমার কোনো পদপদবি ছিল না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন ধরনের পোস্টার, ছাত্রলীগের পোস্টার, এমনকি ভিডিওতেও আছে, বঙ্গবন্ধু করছেন, আমার বঙ্গবন্ধু এরকম করছেন, ছাত্রলীগের বিভিন্ন জনের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি রয়েছে, এমনকি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গেও তার
সম্পর্ক ছিল, ছবি, এগুলো নিয়ে নানাজন প্রশ্ন তোলার চেষ্টা করেন যে তিনি ছাত্রলীগ করেন। তিনি ছাত্রলীগ যে করতেন এখানে তো কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি দাবি করছেন যে ছাত্রলীগের কোনো পদধারী নেতা ছিলেন না তিনি কিন্তু একবারও বলেননি তিনি ছাত্রলীগ করতেন না, তিনি বলছেন পদধারী নেতা ছিলেন না। সার্জিস আলম অভিযোগ করেন তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এসব গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন এনসিপির রাজনীতিতে যারা যুক্ত হচ্ছেন তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে এবং এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে, এবং এই ব্যাপারে তিনি বিএনপির দিকে ইঙ্গিত করেছেন যে বিএনপির বিভিন্ন লোকজন এনসিপির প্রার্থীদের হুমকি দিচ্ছে। তিনি এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। এই কথা তিনি যখন বলছেন তখন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার দাখিল করা হলফনামার যে গরমিল সেই ব্যাপারে বলছেন যে কোনো গরমিল ছিল না, বরং যে ভুল ছিল তা বা না জানার ছিল যেগুলো রিটার্নিং কর্মকর্তা চাওয়ার পরে সেটি সংশোধন করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন পেড প্রোপাগান্ডা সেল থেকে গুজব ছড়ানো হচ্ছে, আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে। তিনি বুধবার দুপুরে পঞ্চগড় জেলা এনসিপির কার্যালয়ে এই কথা বলেছেন আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে আমার গাড়িতে করে সহযোগিতা করেছি। অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বলেছিলেন যে তাকে বিপ্লবের কিছু ছেলে পেলে উদ্ধার করে তাকে সহযোগিতা করেছিল সেখান থেকে পালাতে, সেই অভিযোগটা সার্জিসের উপরে এসেছে এবং তিনি বলছেন যে এটা আমি করিনি। তিনি বলছেন যারা আমাদের পেলে কাল্লা আলাদা করে দেবে তাদের আমরা সহযোগিতা করব। বিএনপি বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, লোকজনকে নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যেটি আওয়ামী লীগ করেছিল। অর্থাৎ বিএনপিকে এইসব কর্মকাণ্ডের জন্য দায়ী করছেন তিনি আরও বলছেন আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়েছে কিছুদিন আগে। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করেন, পণ্যগুলো কি সেটা তিনি উল্লেখ করেননি। আমরা কোনো ধরনের তথ্য গোপন করিনি, যা সত্য তাই দেখিয়েছি। যেহেতু সদ্য বিবাহিত আমি, সে কারণে স্ত্রীকে তেমন কিছু দিইনি। সে এখনও পড়াশোনা করছে, গৃহিণী, সে কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে সে যুক্ত নয়। তিনি বলছেন তার কর্ম হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করা। তো বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করে মাত্র কয়েক মাসে লক্ষ লক্ষ টাকার মালিক কিভাবে হওয়া যায় সেই ব্যাখ্যা অবশ্য তিনি দেননি। আবার তিনি ফেসবুকে নিজের স্বীকৃত পেজে এক পোস্টে সার্জিস আলম লিখেছেন, সার্জিসের ফেসবুক পোস্টটা দেখে নিতে পারেন, সেখানে তিনি দুইজনকে দোষারোপ করছেন। সেখানে লিখেছেন মেহের জাহান এবং ইলিয়াস হোসেন কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়া আমাকে নিয়ে নির্লজ্জভাবে মিথ্যাচার করছে। রাজনৈতিক কারণে হোক, টাকার বিনিময়ে হোক, কোনো গোষ্ঠীকে খুশি করার জন্য হোক কিংবা অন্য কিছুর উদ্দেশ্যে হোক, তারা এই কাজগুলো করছে। অর্থাৎ তার নামে নাকি প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই অভিযোগ তিনি করছেন। তার বিরুদ্ধে কি মিথ্যাচার করেছেন সেটা অবশ্য পোস্টে তিনি লেখেননি। তবে দুই অ্যাক্টিভিস্টের গত কয়েকদিনের ফেসবুক পোস্ট ঘেটে দেখা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদেরের দেশ ছেড়ে পালানোতে সার্জিসের হাত ছিল বলে লিখেছেন মীর জাহান ও ইলিয়াস হোসেন। সার্জিসের আজকের ফেসবুক পোস্ট নির্দিষ্ট করে সেই অভিযোগের প্রেক্ষিতেই কিনা তা অবশ্য নিশ্চিত করা হয়নি। অর্থাৎ সম্প্রতি ওবায়দুল কাদেরকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সার্জিস সহযোগিতা করেছে এরকম অভিযোগ তোলা হয়েছে। সার্জিস একসময় ছাত্রলীগ করত, সেই ব্যাপারে তিনি বলেছেন আমি ছাত্রলীগের পদধারী কোনো নেতা ছিলাম না, কিন্তু তিনি বলেননি ছাত্রলীগ করতেন না। সব মিলিয়ে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তিনি বলতে চাচ্ছেন যে তিনি ছাত্রলীগের নেতা ছিলেন না, যেটা বলা হচ্ছে যে তিনি নেতা ছিলেন না, তার মানে তিনি কর্মী ছিলেন। আর ওবায়দুল কাদেরকে সহযোগিতা করে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা যেটা করার অভিযোগ করা হচ্ছে, তিনি বলছেন যে এই জাতীয় কাজ আমি করিনি। এবং নির্বাচনে হলফনামার ব্যাপারে তিনি বলছেন হলফনামায় কোনো গরমিল নেই, যা সত্য, যা কিছু সঠিক সেগুলোই তিনি লিখেছেন, নির্বাচন কমিশন যেভাবে চেয়েছে সেভাবেই তিনি দিয়েছেন। কিন্তু দৈনিক যুগান্তর যখন বলছে হলফনামায় গরমিল এবং হলফনামায় যেটা লিখেছেন যে তার বার্ষিক আয় এত 9 লাখ টাকা সম্ভবত লিখেছেন, আয়কর রিটার্নে দেখা যাচ্ছে যে তিনি সেখানে আয়কর রিটার্নে টাকার পরিমাণ দেখাচ্ছেন 28 লাখেরও বেশি, সেখানে 3 গুণেরও বেশি টাকা দেখা যায়। এবং সম্পদের বেলাতেও আয়কর রিটার্নে যেটা দেখানো হয়েছে সেটা হলফনামায় তিনি লেখেননি, এই অভিযোগ যুগান্তর গতকালকে করেছিল। সব মিলিয়ে দর্শক আপনার কাছে কি মনে হয়, আপনার মতামত ইন্টারেস্টিং, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে। যেখানে অভিযোগ উঠেছে ওবায়দুল কাদেরকে পালাতে তিনি সহযোগিতা করেছেন, এর বাস্তবতা কি আদৌ থাকতে পারে, আপনার মতামত। জন্ম থেকেই জিনিয়াস, মানে জন্মটা ছাত্রলীগের হাত ধরে তো এখানে একটু বেশি জিনিয়াস হয়ে গেছে। আমার বঙ্গবন্ধু মানে লোল টোল ফালাই দিত একসময়, যেই বঙ্গবন্ধু নিয়ে সার্জিস আলম, তার ওই কান্না যে ফেক ছিল এটা তো প্রমাণিত হয়ে গেছে, তাই না? তো এখন তার অনেক কিছুতেই ফেক একটা অবস্থান হয়ে গেছে। মানে বিশাল গাড়ি শোডাউনের পর শুনলাম ফেক আত্মীয় স্বজনের। দিন শেষে যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সার্জিস আলমের বিরুদ্ধে। বিশ্বাস করেন শুধু সার্জিস আলম না, ডক্টর ইউনূস সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে, বিএনপি সরকার যদি সঠিকভাবে এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড প্রথম সারির নেতারা 5ই আগস্টের পরবর্তী, আগের না, বা এই রাজনৈতিক দলটা তৈরির পরবর্তী তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা, হান্নান মাসুদের সেই গ্রামের সবচেয়ে ভাঙা মাটির ঘরটা, টিন যেটা মাটির নিচে ডাইবা গেছিল, গ্রামের সবচেয়ে বড় বাড়িটা বাবার থেকে সম্পদের বেশি, মানুষ কি বোঝে না? বোঝে। তবে জালিয়াতি করতে গিয়া সর্বোচ্চ জালিয়াতিটা করে ফেলছে সার্জিস আলম, আর এর কারণেই তার বিরুদ্ধে দুদকের ইনভেস্টিগেশন হতে পারে। কারণ নির্বাচন কমিশনে যে হলফনামা দিছে সেখানে ভাতিজা কট খেয়ে গেছে। কট খাওয়ার সিস্টেমটা কোথায় হয়ে গেল?
ইসিতে জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে সার্জিস আলমের। পঞ্চগড় এক আসন থেকে লড়ার ইচ্ছুক সার্জিস আলমের সেখানে দেখা গেছে যে প্রদর্শিত আয়ের যে তথ্য এবং আয়কর রিটার্নের যে তথ্য দুইটার মধ্যে অসামঞ্জস্য, অর্থাৎ দুই ধরনের ব্যাপক গরমিল। হলফনামায় সার্জিস নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তো তোমার ব্যবসাটা কি বাবা? কি তৈরি করো? আমরাও কিনলাম খাইলাম ফাস্টফুড নাকি অন্য কোনো ব্যবসা? যাই হোক, বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা প্রফিট করতে গেলে, আমি নিজেও একজন ব্যবসায়ী, বাংলাদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ আছে আমার, তো সেখান থেকে ভাই বছর শেষে 9 লাখ টাকা আয় করা, সকল ব্যয়ভার খরচ মিটিয়ে আসলেই কিন্তু কষ্টকর। তো কয় কোটি টাকা বিনিয়োগ করছে সার্জিস কোন ব্যবসায় যেখান থেকে 9 লাখ প্রফিট হয়? আমরাও করলাম, যাতে আমিও একজন উদ্যোক্তা বিনিয়োগকারী ব্যবসায়ী। এটা আমার ব্যক্তিগত তথ্যের জন্য আমি জানতে চাইলাম আর কি। যাই হোক, অথচ তার যেখানে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন 9 লাখ, 25-26 কর বর্ষের আয়কর রিটার্নে সেখানে তিনি আয় উল্লেখ করেছেন 28 লক্ষ 5 হাজার টাকা। এখন হলফনামায় দিছে কয় লাখ? 9 লাখ। আর আয়কর রিটার্নে কত দিছে? 28 লাখ, অর্থাৎ 3 গুণের চেয়েও বেশি তার আয়, যা হলফনামা তথ্যের সাথে কি পরিমাণ অসামঞ্জস্য বুঝতেই পারছেন। শুধু আয় নয়, সার্জিসের সম্পদেও রয়েছে অসঙ্গতি। আসলে হয়েছে কি, হঠাৎ করে পাউয়া ধন তো লুটপাটে ব্যস্ত হয়ে গেছে। বাস্তব ভাই শোনেন, এখন প্রমাণ যদি আমার জিজ্ঞেস করেন, আমার কাছে আপাতত কোনো প্রমাণ নেই, তবে যাদের কাছে প্রমাণ আছে, ওই যে আওয়ামী লীগের একজন টাকলা মুরাদ ছিল না, আসবি তুই এখন আসবি আগে পিচ্ছে, ওই যে মাহির সাথে যে মুরাদ যখন খরচের খাতায় পড়ে গেছে, ঠাস করে তার অনেক কিছু ফাঁস হয়ে গেছে, খেয়াল আছে তো? তো এটা যাদের কাছে আছে, তারা যখন মনে করবে যে সার্জিসকে খরচের খাতায় ফেলে দিবে, তখন দেখবেন এদের তথ্য দুর্নীতি, কত মানুষ এদের বিষয়ে মুখ খোলা শুরু করে। এখন বলবে না, এখন পরিস্থিতিটা একটা ভিন্ন রকম। তো সম্পত্তি কি অসঙ্গতি? আয়কর রিটার্নে তিনি মোট সম্পদ দেখিয়েছেন 33 লক্ষ 77 হাজার টাকা, আর হলফনামা অনুযায়ী তার অস্থাবর সম্পদের পরিমাণ হচ্ছে 5,61,000। এর মধ্যে নগদ আছে 3,11,000, ব্যাংকে 1 লাখ এবং 1,50,000 টাকার মোবাইল ফোন, ঘরের যে ইলেকট্রনিক আসবাবপত্র এগুলো আছে। আর স্থাবর সম্পত্তির মধ্যে দেখিয়েছেন উপহার হিসাবে পাওয়া 16.5%, যারা কুমিল্লার মানুষ বুঝবেন, প্রায় 8.5 শতক জায়গা, মানে বিশাল জায়গা, কিন্তু 8.5 শতক জায়গা মানে বিশাল জায়গা। তো সরি, মানে 8.5 গন্ডা। এখন এতগুলা জায়গা উপহার হিসাবে পাইছে, এদেশে পায়। এখন উপহার কি এমনি কেউ দেয়? আর বাপের সম্পত্তি তো ঠিক মতো বাপ পুতেরা দেয় না, ঠিক মতো খরচ টরচ না করলে। তাহলে এখন হচ্ছে কি, খাওয়ার অনেক রকম পদ্ধতি তৈরি হয়েছে। তো যার বাজার মূল্য হচ্ছে 5 লাখ, অর্থাৎ সে হলফনামায় যেটা দিছে সেখানে তার সম্পদ হচ্ছে 10 লাখ টাকার, কিন্তু রিটার্নে দেখেছে 33 লাখ। আগাগোড়াই ভেজাল এই ছেলেটার। সেই বঙ্গবন্ধু নিয়ে কান্নাতে যে ভেজাল ছিল, সম্পদে ভেজাল, রাজনৈতিক কাজে ভেজাল, কথাবার্তায় ভেজাল। এত ভেজাল দিয়া বুঝি একটা রাজনৈতিক দলের মুখপাত্রের অবস্থানগুলো চলে? মানুষ আসলে বোঝে, তবে কি বুঝে এটা সময় হলে বুঝবে। ভালো থাকুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অর্থাৎ এই বোর্ডে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিংবা জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার হস্তক্ষেপ করতে পারবে না। এটা আইসিসি এবং বিসিবির রুলসের মধ্যে পড়ে। বাংলাদেশের শুধু নয়, পৃথিবীর কোনো ক্রিকেট বোর্ডে সে দেশের সরকার হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে আইসিসির নিয়ম অনুযায়ী সেই ক্রিকেট বোর্ডকে সাময়িকভাবে নিষিদ্ধ করে রাখা হয়, অর্থাৎ তারা কোনো ধরনের আন্তর্জাতিক সিরিজ খেলতে পারে না কিংবা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একচ্ছত্র আধিপত্য আমরা দেখেছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরে যাওয়ার পর আসিফ নজরুল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পর থেকে ক্রিকেট বোর্ডের উপর একটা নগ্ন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তাদের যে দালাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, আমি ভেবেছিলাম এই ব্যক্তি অনেক মেধাবী, অনেক প্রজ্ঞাবান, অনেক ভালো বুঝেন, তিনি আফগানিস্তানের ক্রিকেটকে ঢেলে সাজিয়েছেন, তার অনেক পরিকল্পনা হয়তো বাংলাদেশ ক্রিকেটের কাজে লাগবে। আমরা অনেকেই ভেবেছিলাম নাজমুল হাসান পাপন চলে যাওয়ার পর হয়তো বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণালী যুগ আরো বেশি সামনে চলে আসবে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি দেখতে পেলাম? নাজমুল হাসান পাপন থাকাকালীন ক্রিকেট বোর্ডে যতটা দুর্নীতি না হয়েছে, তার থেকে বেশি দুর্নীতি হয়েছে এই গত 17 মাসে, এবং এইটা বলতেছে খোদ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক। মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা ইস্যু নিয়ে যে নাটক করতেছে, এই নাটকের পুরোপুরি ভুক্তভোগী হবে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বড় বড় যে স্পন্সরগুলো আছে সেগুলো প্রথমে হারাবে। বাংলাদেশ আবেদন জানিয়েছিল তারা ভারতে আইসিসির যে টুর্নামেন্ট হচ্ছে আগামী বছর টি-20 বিশ্বকাপ, সেটাতে খেলতে যাবে না। অর্থাৎ ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের যে ম্যাচগুলো ছিল সেগুলো তারা শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়ার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু আইসিসি বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতেই হয় সেটা অবশ্যই ভারতে গিয়ে খেলতে হবে, অন্যথায় পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ বিপক্ষ দলের সাথে যে ম্যাচ আছে সেই বিপক্ষ দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। কিন্তু এই সিদ্ধান্ত আইসিসি দেবার পরেও আসিফ নজরুলদের চেতনা জাগ্রত হয়নি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেতনা জাগ্রত হয়নি। তারা তাদের সিদ্ধান্তে অনড় আছে, তারা ফের আইসিসিতে আবেদন জানাবে। আসিফ নজরুল স্পষ্ট বলে দিয়েছে গোলামীর দিন শেষ, ভারতে না খেলার প্রসঙ্গে তারা সিদ্ধান্তে অনড়। এই যে সিদ্ধান্তটা নিল বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে গিয়ে খেলবে না, এটার জন্য ভুক্তভোগী কারা হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পন্সর হারাবে। দ্বিতীয়ত, ভারতের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে যারা ক্রিকেট স্পন্সর করে, তাদেরকে হারিয়ে ফেলবে বাংলাদেশ। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের অনেক ক্রিকেটার আছে যাদের ব্যাট, কিটস সবকিছু স্পন্সর করে ভারতের স্পন্সর কোম্পানিগুলো, বিশেষ করে এসজি ক্রিকেটার লিটন কুমার দাস যে ব্যাট দিয়ে খেলে, এসজি কোম্পানি
কোম্পানির একটা ব্যাট, এসজি তার সাথে চুক্তিবদ্ধ ছিল, তারা নতুন করে আর চুক্তি নবায়ন করবে না। সবকিছুর কারণে ক্ষতিগ্রস্ত কারা হবে? বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট বোর্ড, বিসিবি এবং বাংলাদেশ জাতীয় দলের বর্তমান যারা ক্রিকেটার আছে তারা এবং যারা পাইপলাইনে আছে তারা। এই যে খেলাধুলার উপর নিয়ন্ত্রণ, নগ্ন হস্তক্ষেপ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তোর বাপের? বাংলাদেশ ক্রিকেট টিম কোথায়, কোন তলানিতে গিয়ে ঠেকেছে গত 15 মাসে? আছে কোনো পারফরম্যান্স? কোন সিরিজ জয়ের মতো ঘটনা আছে? ঐতিহাসিক কোন সিরিজ জয়ের মতো ঘটনা ঘটেছে? বাংলাদেশের এই একটা মাত্র জায়গা ছিল অহংকারের, আবেগের, ভালোবাসার, এই জায়গাটাকেও নষ্ট করে ফেলতেছে আসিফ নজরুল। টি-20 বিশ্বকাপে হয়তো বা যাবে বাংলাদেশ, কিন্তু দেখবেন শেষে ভারতের কাছে নাকে খত দেবে, মাফ চাইবে, দেন আইসিসির কাছে মাফ চাইবে, দেন বিসিসিআর কাছে মাফ চাইবে, দেন বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে অবশ্যই টি-20 বিশ্বকাপ, কিন্তু কাঁধার মতো জল ঘোলা করে সেই ঘোলা জলে মাছ শিকার করতে যাবে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, বিসিবি, আমিনুল ইসলাম বুলবুলের মতো প্রথম শ্রেণীর দালাল। এভাবেই চলতেছে। মানে কি, মানে একটা সেক্টর আপনারা আমাকে দেখাতে পারবেন যেটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে না এই অন্তর্বর্তীকালীন সরকার? আপনারা সবাই আওয়ামী লীগকে দোষ দেন, আমি মেনে নিলাম, কিন্তু এই সরকার কি পরিবর্তন করেছে গত 15 মাসে? কোনো একটা পরিবর্তন, বৃহৎ পরিবর্তন আপনারা আমাকে দেখাইতে পারবেন? করে নাই তো। যদি করতো অবশ্যই দৃশ্যমান হতো। দৃশ্যমান কোনো পরিবর্তন হয় নাই, শুধু সংস্কারের নামে নাম পরিবর্তন করা হয়েছে, আওয়ামী লীগপন্থী সকলকে অপসারণ করা হয়েছে, মুক্তিযুদ্ধপন্থী সবাইকে ছুঁড়ে ফেলা হয়েছে, এটাই তাদের সংস্কার, আর কিছুই করে নাই। সুদখোর ইউনুস বাংলাদেশের টাকা লুটে পুটে সব দেশের বাইরে পাচার করতেছে। ইউনুসের তো বাচ্চা কাচ্চা তেমন একটা বেশি নাই, এত টাকা দিয়ে ইউনুস কি করবে? আসিফ নজরুল মার্কিন যুক্তরাষ্ট্রে 3-3টা বাড়ি কিনেছে, এটা প্রমাণ এখনো আসে নাই হাতে, আসলে পরে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো টাকা কোথা থেকে আসে। এত নীতি কথা বলতো, সেই নীতি কথাগুলো কোথায় গেল? আরেকটা বাচ্চা আছে না আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মানে আসিফ নামের মালগুলা সবগুলা একটা বাটপার, প্রথম শ্রেণীর বাটপার। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো 7,500 কোটি টাকার মালিক, নির্বাচন করার কথা ছিল, করবে না, কোনো রাজনৈতিক দলে অংশ নেবে না, কিন্তু শেষমেশ এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছে। আজকে কুমিল্লাতে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। তার জন্মস্থান কুমিল্লাতে, সে নির্বাচন করার মনোবাসনা ব্যক্ত করেছিল, সেই কুমিল্লাবাসী আজকে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে। ভাবতে পারেন চমৎকার না বিষয়গুলো? কিন্তু এত কিছুর পরেও এই জুলাই জঙ্গিদের মাথায় আসতেছে না যে তাদের ভবিষ্যৎ পরিণতি কি হবে। আগামী নির্বাচনে আলটিমেটলি আওয়ামী লীগ ব্যতীত হলে বিএনপি ক্ষমতায় আসবে, ধরে নিলাম, হোক বিএনপি কিংবা জামাত, এরা থাকতে পারবে বাংলাদেশে? আপনাদের কি মনে হয়? কেউ থাকতে পারবে না। বাংলাদেশের সাধারণ মানুষ যখন এদের উপর থেকে ছায়া সরে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের, তখন এদেরকে ঝাড়ু দিয়ে না, শুধু বাথরুমের স্যান্ডেল দেবে তাদের একটাকে। লিখে রাখেন আপনি আমার কথা। বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ের মানুষ এদের উপর কতটা ক্ষুব্ধ, কতটা বিরক্ত, এরা স্বপ্নে ভাবতে পারে না। কুমিল্লাতে ঝাড়ু মিছিল হয়েছে, নিশ্চিতভাবে সেই মিছিলের নেতৃত্ব দিয়েছে বিএনপি। আইন বিচার ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে? মাঝে মধ্যে মন চাই সবকিছু ছেড়ে ছুড়ে চুপচাপ থাকি, এত কথা বলে লাভটা আসলে কি? শুধু শুধু গালি শুনতে হয়, অনর্থক শত্রু বাড়াচ্ছি। এই দুইটা জুলাই জঙ্গির কথা মনে আছে না? একটা সিলেট হবিগঞ্জের আর একটা তাহরিমা সুরভি। এই দুইটা জুলাই জঙ্গিকে নিয়ে বুবিস রিফাত রশিদ একটা সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে তাহরিমা সুরভি নামের যে উগ্রপন্থী জঙ্গি মেয়েটা, সে লিটারালি বসুন্ধরা গ্রুপের সকল গণমাধ্যমকে হুমকি দিয়েছে। বসুন্ধরা মিডিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি, আপনারা কিন্তু প্রথম আলোর মতো শট খায়েন না, বারবার বলতেছি। ভাবা যায় বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে ছাত্রলীগ, যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগের কোন নেতাকর্মী যদি বসুন্ধরা গ্রুপের কোন মিডিয়াকে জাস্ট ফোন করে একটু সহায়তা চাইতো, সেটাকে কি ফলাওভাবে নিউজ করা হতো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে বিচার যেত, এরপর সেই নেতাকে কিংবা কতিপয় যারা ফোন করতো তাদেরকে ধরে নিয়ে এসে শুলে চড়ানো হতো। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, গণমাধ্যমে সংবাদ সম্মেলনে বসে বক্তব্য দিচ্ছে বসুন্ধরা গ্রুপকে, আপনাদের পরিণতি প্রথম আলোর মতো হবে যদি আপনারা না শুধরান। দ্যাট মিন্স প্রথম আলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, বসুন্ধরা গ্রুপের সকল গণমাধ্যমকে পুড়িয়ে দেওয়া হবে। কি থ্রেট, ওপেন থ্রেট দিচ্ছে ভাই, কোনো কথা বলতেছে না কেউ। বাংলাদেশের সবাই নীরব, সুশীল, বুদ্ধিজীবী, এই সেই কত কথা শুনতাম আওয়ামী লীগের শাসন আমলে, দেখেছি কিছু একটা হলে আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করতো, শেখ হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করতো। এখন সেই ব্যক্তিগুলো কোথায়? কথা বলতেছেন না কেন আপনারা? আপনারা এত দু নাম্বার, আপনাদের এক একজনকে দেখলে মাঝে মধ্যে মনে হয় যে সৃষ্টিকর্তা সব থেকে জঘন্যতম মাটি দিয়ে আপনাদেরকে সৃষ্টি করেছে। অনেক কথা বলে ফেললাম, আসলে বাংলাদেশটা শেষ। এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের পতাকা, এদেশের মানচিত্র, এদেশের জাতীয় সঙ্গীত আমার মনে হয় না আর 6 মাস পর অক্ষত থাকবে। বাংলাদেশের মানুষ হয়তো বুঝতে পারছে, হয়তো বুঝতে পারছে না। যদি বুঝে থাকেন তবে নেমে আসেন রাস্তায়। আপনারা যে অসভ্য জাতি হিসেবে পৃথিবীর বুকে পরিচিতি পেয়েছেন, এই অসভ্যতা শেষ করার জন্য, নিরসন করার জন্য আপনাদের অবশ্যই রাজপথে নেমে সেই সবকিছুর মোকাবেলা করতে হবে। এই উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীকে বাংলাদেশ থেকে লাঠি মেরে বের করে দিতে হবে, অন্যথায় এই বাংলাদেশের কোনো কিছুই আপনারা ফেরত পাবেন না। বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। আমি বলে দিলাম আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংস হয়ে গেছে। 6 মাস পর কিংবা 1 বছর পর বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে দেখবেন ইউএস মিলিটারি হাঁটাহাঁটি করতেছে, বন্দুকের নলের উপর দিয়ে আপনাদেরকে শাসন করবে। দর্শক, কদিন আগে মানে গত বছরের শেষ দিন 31শে ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হওয়ার সময় তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি হস্তান্তর করেছিলেন। সেই চিঠির মোদ্দা কথাই যেটা ভাষা ছিল সেটা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে আগামীতে খালেদা জিয়া যেমন ভারতের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রেখে কাজ করেছেন, তেমনি তারেক রহমানের নেতৃত্বে আগামীতে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক তৈরি হবে, সেটাই মোদ্দা কথা ছিল। তার মানে ভারতের পক্ষ থেকে এক ধরনের মানে অলিখিতভাবে তারেক রহমানই যে পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন এই ব্যাপারটা বলা হয়েছিল। ভারতের এই বক্তব্যটা খুবই গুরুত্ব বহন করে। ভারতের এই বক্তব্যের পরে এবার দেখলাম চীনের পক্ষ থেকে একই ধরনের বক্তব্য আসলো। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আজকে তারেক রহমানের বৈঠক এবং সেই বৈঠকে চীনের
চীনের রাষ্ট্রদূত এই ধরনের আখ্যা দিয়েছেন, যাতে চীন ভেবেই নিয়েছে আগামী প্রধানমন্ত্রী বাংলাদেশের তারেক রহমান। তার মানে দুই প্রতিবেশী শক্তিশালী দেশ ভারত এবং চীনের এক ধরনের গ্রিন সিগন্যাল তারেক রহমান পেয়ে গেলেন। এখন শুধু আনুষ্ঠানিকতা, অর্থাৎ নির্বাচনে তো তার দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, কিন্তু থাকে না বহির্বিশ্বের নানা রকমের মেকানিজমের ফলে অনেক সময় জনমতের প্রকাশ নির্বাচনে দেখা নাও যেতে পারে, দেখা না যাওয়ার সম্ভাবনাও কখনো কখনো থাকে। সেই সম্ভাবনা বোধহয় আর কাজে দিচ্ছে না। নির্বাচনের চেহারাটা যেভাবে মানে আশা করা যাচ্ছে সেরকম দিকেই যাচ্ছে বোধহয়। কি বললেন চীনের রাষ্ট্রদূত, চীনের পক্ষ থেকে কি জানানো হলো তারেক রহমান সম্পর্কে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভি। বলছিলাম বিএনপির এখন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যদিও দুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন 2-1 দিনের মধ্যেই তারেক রহমানই বিএনপির চেয়ারপারসন হিসেবে আবির্ভূত হচ্ছেন। এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেখিনি। আনুষ্ঠানিক ঘোষণার আসলে প্রয়োজনও নাই। বিএনপির এই মুহূর্তে চেয়ারপারসন তারেক রহমানই। তার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক হলো এবং তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিলেন তিনি। আমার দেশ কি বলছে, আমার দেশের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, আশাবাদ চীনের। চীন যখন আশাবাদ ব্যক্ত করছে তখন এই আশাবাদ পাশে আমরা ভারতকেও দেখেছি। ভারত এবং চীনের পরোক্ষ প্রত্যক্ষ আশাবাদ আমার মনে হয় যে নির্বাচনে কোনো ধরনের কোনো গুটি চালাচালির ব্যাপার যদি কেউ কল্পনা করেও থাকে সেটাও বোধহয় আর হচ্ছে না। তারেক রহমানই পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জনগণ এবং তাদের নেতৃত্ব দেবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। আজকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির এই কথা নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ও প্রেস সচিব সালে শিবলি উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের এটি প্রথম সাক্ষাৎ। ঘণ্টাব্যাপী সাক্ষাতের পর হুমায়ুন কবির বলেন, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে এই বৈঠক হয়েছে। চীন বাংলাদেশের একটি দীর্ঘ সময়ের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন চীন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডেভেলপিং পার্টনার অব বাংলাদেশ। তিনি বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং কিভাবে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে চান সেগুলো নিয়ে কথা বলেছেন। চীন কিভাবে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে পারে সেটাও আলোচনায় উঠে এসেছে। এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, চীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং তারেক রহমানই বাংলাদেশের নেতৃত্ব দেবেন, জনগণের নেতৃত্ব দেবেন পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে, এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন। দে আর রেডি টু ওয়ার্ক উইথ দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট অব বাংলাদেশ। অর্থাৎ চীনের ভাষ্য পরিষ্কার, তারা প্রস্তুত পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য এবং সেই নির্বাচিত সরকারের নেতৃত্ব তারেক রহমানই দিচ্ছেন, এই কথাটা স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে। আর বোধহয় কোনো কিছু খামতি কিংবা কোনো কিছু ফাঁকা থাকলো না। ভারতের সিগন্যাল এবার চীনের স্পষ্ট সিগন্যাল। ওদিকে আমেরিকার সিগন্যালও সম্ভবত রয়েছে, পজিটিভ সিগন্যালই রয়েছে। সুতরাং নির্বাচন নিয়ে যারা এখনো মনে করছেন যে নির্বাচন 12 ফেব্রুয়ারি নাও হতে পারে কিংবা নির্বাচনে কোনো রাজনৈতিক দল নানা ধরনের কূটকৌশলে নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকে বানচাল করতে পারে, সে সবই বোধহয় আস্তে আস্তে ভেস্তে যাচ্ছে। তার মানে দেশ নির্বাচনের দিকেই যাচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে এবং কাঙ্ক্ষিতভাবেই এই মুহূর্তে সম্প্রতি একদিন আগেও যে একটা জরিপ হয়েছে সেই জরিপেও আমরা দেখেছি 70 থেকে 77% মানুষ হয় বিএনপিকে ভোট দিতে চাইছে কিংবা বিএনপি সরকার গঠন করতে চাইছে, এরকম আশাবাদ ব্যক্ত করছে। সেটা যদি মানে এত পার্সেন্টেজ যদি নাও হয়, তবুও বিএনপি সম্ভবত একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েই আগামী নির্বাচনে ফলাফল তাদের অনুকূলে পেতে যাওয়ার অন্যতম একটা কারণ ইতিমধ্যেই জামাত এনসিপি যে জোট, সেই জোট নানা কারণে নানা প্রেক্ষাপটে নানা বিতর্কের জন্ম দিয়েছে এবং তাদের জনপ্রিয়তায় বেশ খানিকটা ধস নেমেছে। দর্শক, আপনার কি মনে হয় একটা নির্বাচিত সরকার, এখন যে অস্থিরতা চলছে, ভারত বাংলাদেশ যে উত্তেজনা চলছে, উপদেষ্টারা সরাসরি ভারত বিদ্বেষী কথা বলছেন, ভারত বিরোধী কথা বলছেন, এখন পর্যন্ত ভারতের কোনো মন্ত্রী কিংবা সেই পদমর্যাদার কাউকে বাংলাদেশ বিরোধী সরাসরি কথা বলতে শুনিনি, সেরকম একটা পরিবেশে ভারত সহ অন্যান্য প্রতিবেশী এবং বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা নির্বাচিত সরকার অবশ্যই প্রয়োজন। যখন ঠিক তখন সবকিছু কি ঠিকঠাকভাবেই এগোচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।